আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীদের, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কামরুন্নেসা অনলাইন স্কুল থেকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আমি জুলিয়ানা ফেরদৌস। মেয়েরা, আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পাঠ শুরু করার আগে আমরা এই চ্যাপ্টারটা অর্ধেক পড়েছিলাম, আজকে বাকি অর্ধেক পড়ব। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের দেহে খাদ্য, অক্সিজেন কে পরিবহন করে, আশা করি তোমরা সহজে উত্তর দিতে পারবে যে রক্ত পরিবহন করে। রক্তের সাথে রিলেটেড যে সমস্ত টপিকস পাঠ সেগুলো আমরা আজকে পড়ব। রক্ত, রক্তের কাজ এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রক্ত সংবহন তন্ত্র। তাহলে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। আমরা এর আগে পরিপাকতন্ত্র পড়েছিলাম, এখন রক্ত সংবহন তন্ত্রটা আজকে দেখব। সকল উন্নত প্রাণীর দেহেই বিভিন্ন রকম তন্ত্র থাকে। যেমন প্রথমে আমরা শিখেছি শ্বসনতন্ত্র, এরপরে পরিপাকতন্ত্র, আজকে রক্ত সংবহন তন্ত্র। তাহলে রক্ত সংবহন তন্ত্রের একটা সংজ্ঞা আছে, সেটা একটু দেখি। যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহী নালিকা ইত্যাদি নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। তাহলে সংজ্ঞা থেকে বুঝতে পারতেছো যে রক্ত পরিবহন করে হলো রক্ত সংবহন তন্ত্র। আমাদের যদি কোথাও কেটে যায়, এক ধরনের তরল পদার্থ বের হয়, সেটা কি? সেটা রক্ত, যা লাল বর্ণের। এখন যদি সংজ্ঞা লিখতে দেওয়া হয় রক্ত কি, তাহলে কিভাবে লিখবে? তাহলে লিখতে হবে যে রক্ত লাল বর্ণের তরল পদার্থ, যা একটি তরল যোজক কলা বা টিস্যু, রক্ত ক্ষারধর্মী। এই রক্তের দুটি উপাদান আছে, রক্তরস এবং রক্ত কণিকা। রক্তরস নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে বোঝা যাবে যে এতে তরল অংশ বেশি, কারণ রক্ত রস নামের সাথে বোঝা যাচ্ছে যে এতে তরল অংশটা বেশি। কতটুক? রক্তের শতকরা 55% হলো রক্তরস। এতে কি কি থাকে? আমিষ, লবণ এবং অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান রক্তরসে থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। এরপর আসো আমরা রক্তকণিকা নিয়ে একটা আলোচনা করি। রক্তকণিকার ছবি বইতে নেই, আমরা একটু রক্তকণিকার ছবি দেখার চেষ্টা করি। রক্তকণিকা কয়টি? 3টি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা নাম থেকে বোঝা যাচ্ছে যে এটি লাল বর্ণের। ছবিটা দেখো, লাল বর্ণের, গোলাকার। লোহিত রক্তকণিকার জন্যই রক্তটা প্রধানত লাল দেখা যায়। হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ এর মধ্যে থাকে। এটা কি কাজ করে? এটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা আকৃতি কেমন দেখা যাচ্ছে? এটা হলো উভয় অবতল। উভয় অবতল মানে দুই পাশেই খাত থাকে, পৃষ্ঠটার দুই পাশেই খাত থাকে, যা চাকতির মতো গোলাকার কোষ। যেহেতু কোষ বলা হলো, তখনই আমাদের মাথায় চিন্তা আসবে যে এটাতে কি নিউক্লিয়াস আছে না নাই? এটাতে নিউক্লিয়াস নাই। এটার জন্ম কোথায়?
লোহিত রক্তকণিকা যকৃৎ এবং অস্থিমজ্জায় তৈরি হয়। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দেখতে কেমন? লোহিত রক্তকণিকার চেয়ে কিছুটা বড় এবং অনিয়মিত আকারে। এটা ফিক্সড কোনো আকার থাকে না। এটা কি নিউক্লিয়াস আছে? এটাতে নিউক্লিয়াস আছে। এদের জন্ম কোথায়? প্লীহা এবং অস্থিমজ্জায়। লোহিত কণিকা যেহেতু একটা কাজ করে, তাহলে শ্বেত রক্তকণিকারও নিশ্চয়ই একটা কাজ থাকে। কি কাজ সেটা? সেটা হলো রোগ জীবাণু যদি দেহে প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা প্রহরীর মতো কাজ করে। অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের দেহে প্রহরীর মতো কাজ করে কারা? শ্বেত রক্তকণিকা। এবার আসো অনুচক্রিকা নিয়ে একটু আলোচনা করি। অনুচক্রিকা শব্দটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচিত না, কিন্তু যদি বলা হয় যে প্লেটিলেট, তাহলে শব্দটা আমাদের কাছে পরিচিত। কিভাবে? ডেঙ্গু রোগী যখন সিরিয়াস অবস্থায় চলে যায়, যখন তার ব্লিডিং শুরু হয়, তখন তাকে প্লেটিলেট শরীরে প্রবেশ করানো হয়। মানে তার শরীরে প্লেটিলেটের মাত্রাটা কমে যায়, পরিমাণটা কমে যায়, তখন তার শরীরে প্লেটিলেট দেওয়া হয়। প্লেটিলেট তাহলে কি কাজটা করে? তার রক্ত শরীরে জমাট বাঁধতে সাহায্য করে। আমরা এরপরে জানবো যে অনুচক্রিকার কাজ কি। তখন আমরা বলতে পারবো যে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা দেখতে কেমন? গোলাকার বা বৃত্তের মতো। ছবিতে দেখানো হয়েছে, দেখো কিছুটা বৃত্তাকার, এরপরে আকার পরিবর্তন হয়ে ওইরকম হয়ে যায়। এটাতে কি নিউক্লিয়াস আছে? হ্যাঁ, এটাতে নিউক্লিয়াস আছে। এর উৎপত্তি একই রকম, এটাতে নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। এর উৎপত্তি কোথায়? লোহিত অস্থিমজ্জা। অস্থিমজ্জা মানে হাড়ের ভিতরের যে অংশটা, সেটা হলো অস্থিমজ্জা। মোটামুটি এই তিনটা রক্তকণিকা যে কাজগুলো করে, রক্তের কাজ, সেগুলোই। তবু বইতে যেহেতু আছে, আমরা আবার একটু দেখি রক্ত কি কি কাজ করে। খাদ্য পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, রোগ প্রতিরোধ করে, হরমোন পরিবহন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু বর্ণনা আকারে লিখব। এই পয়েন্টগুলো লিখে এরপরে বর্ণনা আকারে লিখব। দেখো বইতে এই ছবিটা আছে 49 পৃষ্ঠায়। যেহেতু রক্ত তরল পদার্থ, এটা পরিবহন করতে পাইপের মতো জিনিসটা লাগবে। আর এই পাইপের মতো জিনিসটা কি? ধমনী, শিরা, কৌশিক নালী। তাহলে যে নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে। ধমনীটা কেমন? ধমনীটা হলো যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন স্থানে রক্ত বহন করে, সেটা হলো ধমনী। এর প্রাচীর পুরু, গহ্বর ছোট। গহ্বরে কপাটিকা থাকে না। কপাটিকা মানে হলো দরজা, কপাট। এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। শিরা কেমন? শিরা হলো সেই ধরনের রক্তনালী যা হৃৎপিণ্ডে ফিরে আসে, সারা শরীর থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড়, গহ্বরের প্রাচীর গাত্রে কপাটিকা থাকে। কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। পরীক্ষায় অনেক সময়ই ধমনী শিরার পার্থক্য আসে। তখন আমরা ইজিলি লিখে দিতে পারবো কে কি কাজ করে। একটা হৃৎপিণ্ড থেকে আসে, একটা হৃৎপিণ্ড থেকে বের হয়। প্রাচীর একটার পুরু, একটার পাতলা। গহ্বর একটার ছোট, একটার বড়। কপাটিকা একটার আছে, একটার নাই।
একজন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, একজন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আশা করি মেয়েরা পারবে। কৌশিক নালী ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে। এই সকল সূক্ষ্ম নালীকে কৌশিক নালী বা কৌশিক জালিকা বলা হয়। এটা পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত থাকে। রক্ত সংবহন তন্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, সেটা হলো হৃৎপিণ্ড। এর অবস্থান কোথায়? অবশ্যই রক্ত সংবহন তন্ত্রে যেহেতু পড়ানো হচ্ছে, আমাদের দেহের ভিতরেই হবে, এবং ভিতরে বোধহয় কোথায়? ফুসফুসের, দুই ফুসফুসের মাঝখানে। এতক্ষণ আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার আকার আকৃতি সম্পর্কে জেনেছি। এখন হৃৎপিণ্ডেরও তো নিশ্চয়ই একটা আকার আছে। এই আকারটা কেমন? এই আকারটা হলো মোচাকৃতি। এত ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের শরীরের, এটা প্রোটেকশনের জন্য তো কিছু না কিছু দরকার। যখন আমরা বাড়িঘর বানাই তখন প্রোটেকশনের জন্য কিন্তু বাউন্ডারি দেই, সেরকম এখানেও একটা বাউন্ডারির ব্যবস্থা থাকে। এটা কি? এটা হলো পেরিকার্ডিয়াম নামক 2 স্তর বিশিষ্ট একটা পাতলা পর্দা। এটা কি দ্বারা গঠিত? হৃৎপিণ্ডটা কি দ্বারা গঠিত? হৃৎপেশি দ্বারা গঠিত। হৃৎপেশিটা কি? হৃৎপেশি হলো এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আগে পড়েছ। অনৈচ্ছিক পেশি মানে কি? যেটা আমাদের ইচ্ছা মতো চলে না, যা কারো নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজেই সংকোচন এবং প্রসারণে সক্ষম। তাহলে হৃৎপেশিটা কি? হৃৎপেশি হলো স্বাধীন অনৈচ্ছিক পেশি, যা কারো নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজেই সংকোচন এবং প্রসারণ হয়। এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটা তো নির্দিষ্ট একটা রেট আছে। রেটটা কেমন? প্রতি মিনিটে 72 বার হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়। এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটারও একটা নাম আছে। নামটা কি? হৃদস্পন্দন, আমরা যেটাকে বলি হার্টবিট। এখন আমরা একটু হৃৎপিণ্ডের গঠনটা দেখি। বইতে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটু আলাদা ছবি। এটা এখানে দেখো 4টা প্রকোষ্ঠ, 1টা 2টা 3টা 4টা। প্রকোষ্ঠ মানে রুম। 4টা প্রকোষ্ঠের উপরের 2টাকে বলা হয় অলিন্দ, নিচের 2টাকে বলা হয় নিলয়। দেখো এখানে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল বলা হচ্ছে। লেফট কেন? এটা তো আসলে আমাদের ডান দিক করে। যে হৃৎপিণ্ডটা এখানে রাখা হয়েছে সেটা আমাদের মুখোমুখি আছে, মানে আমাদের ডান দিকে, তার বাম দিকে, এজন্য এটা বাম দিকে বলা হচ্ছে। অলিন্দগুলো নিলয়ের চেয়ে দেখো আকারে একটু ছোট। অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোট, উপরের গুলা ছোট, নিচেরটা বড়। এই যে দেখো এগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো এই রুমের দরজা, এই রুমের দরজা, এই রুমের দরজা। দরজা থাকলে কপাট থাকবে, এটাকে বলা হচ্ছে কপাটিকা। আমরা যে সমস্ত দরজা বাসায় ইউজ করি, খেয়াল করবা দরজাটা একদিকে খুলে, 2 দিকে খুলে না। এই কপাটিকাগুলোও, এই দরজাগুলো একদিকে খুলে, 2 দিকে খুলে না। এগুলো হলো ফুসফুসীয় শিরা। এটা হলো ফুসফুসীয় ধমনী, এটা মহাধমনী। তাহলে অলিন্দ, বাম নিলয়ের মধ্যে একটা কপাটিকা থাকবে,
ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে একটা কপাটিকা থাকবে। বাম নিলয় থেকে মহাধমনীর রাস্তায় একটা কপাটিকা থাকবে। একইভাবে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মধ্যেও একটা কপাটিকা থাকবে। কপাটিকা মানে হলো আমরা বললাম যে দরজা। এখন আমরা একটু দেখব যে রক্ত কোন দিক থেকে প্রবেশ করে, কোন দিকে যায়। এই যে অ্যারোগুলো দেওয়া আছে, যখন রক্ত সঞ্চালন করব তখন আরো ডিটেলস জানতে পারবে। এদিক থেকে রক্ত প্রবেশ করে, এদিক থেকে রক্ত প্রবেশ করে, একটা ফুসফুসীয় ধমনী থেকে বের হয়ে যায়, আর একটা মহাধমনী থেকে বের হয়ে যায়। গঠনটা আমাদের দেখা হলো। এখন হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ড হৃৎপেশী নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। যখন হৃৎপিণ্ড সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীপথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে আসে। এভাবে সংকোচন এবং প্রসারণ দ্বারা একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং আরেকবার দেহের বিভিন্ন অঙ্গে চলে যায়। রক্তটা দেহের বিভিন্ন অঙ্গে চলে যায়। ঊর্ধ্ব মহাশিরা, করোনারি সাইনাস আর নিম্ন মহাশিরা দিয়ে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকলো ডান অলিন্দে। সেখান থেকে ত্রিপত্র কপাটিকা ঠেলে ওই দূষিত রক্ত ঢুকে যাচ্ছে ডান নিলয়, এবং ডান নিলয় থেকে পালমোনারি কপাটিকা ঠেলে ওটি ঢুকলো ফুসফুসীয় ধমনীতে, এবং ফুসফুসীয় ধমনী দিয়ে ওই দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে ফুসফুসে চলে গেল। এইভাবেই দূষিত রক্ত যাতায়াত করে। তাহলে আবার খেয়াল করে দেখো ঘটনাটি কীভাবে ঘটছে। দেখো, বিভিন্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত ঢুকলো ডান অলিন্দে, তারপর ঢুকছে ডান নিলয়ে, তারপর ফুসফুসীয় ধমনী দিয়ে দূষিত রক্ত বেরিয়ে যাচ্ছে। আবার দেখো, রক্ত ঢুকলো ডান অলিন্দে, ডান নিলয়ে, ফুসফুসীয় ধমনী দিয়ে দূষিত রক্ত বেরিয়ে যাচ্ছে। এইভাবেই এটি চলতে থাকে। ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করে বাম অলিন্দে। সেখান থেকে ত্রিপত্র কপাটিকা ঠেলে ওই বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করলো বাম নিলয়ে, এবং সেখান থেকে অ্যাওর্টিক কপাটিকা ঠেলে ওটি ঢুকে যায় মহাধমনীতে। তারপর সারা শরীরে ওই বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়ে। দেখো, এইভাবে বাম অলিন্দে থেকে বাম নিলয়ে, তারপর মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত বেরিয়ে যাচ্ছে। এইভাবেই ঘটনাটি ঘটতে থাকে। বাঁ দিক দিয়ে প্রবাহিত হয় বিশুদ্ধ রক্ত। মনে রেখো, বাম অলিন্দ আর ডান অলিন্দে কিন্তু একসঙ্গেই রক্ত ঢোকে, বা বাম নিলয় আর ডান নিলয় থেকে একসঙ্গেই রক্ত বেরোয়। বোঝার সুবিধের জন্য দুটি আলাদা করে দেখানো হয়েছে। দেখো, আগের হৃৎপিণ্ডের গঠনের ছবিটা আমরা দেখি। এখানে বলা হয়েছে যে উপরের দুইটা হলো অলিন্দ, এটা ডান, এটা বাম, নিচের দুইটা হলো নিলয়। এখানে দরজা আছে, এই দরজাটা হলো, এটাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র
এটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা। যখন রক্ত প্রবেশ করে, যখন রক্ত ফুসফুসীয় শিরা থেকে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ সংকুচিত হয়ে যায়, সংকুচিত হওয়ার ফলে বাম নিলয়ে রক্তটা চলে আসে। এই কপাটিকাটা তখন, এই দরজাটা তখন বন্ধ হয়ে যায়। রক্ত তখন বাম নিলয় থেকে বাম অলিন্দে ফেরত যেতে পারে না। তখন এটা যেহেতু সংকুচিত হয়ে যাবে, যখন হয়ে যায় সংকুচিত, তখন আবার এই দরজাটা, এই কপাটিকাটা খুলে যায়। মহাধমনী এবং বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটা, যে দরজাটা, সেটা খুলে যায়। তখন রক্ত এই দিকে প্রবেশ করে। রক্ত প্রবেশ করার পরে এই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। মহাধমনী থেকে সারা শরীরে এই রক্তটা ছড়িয়ে পড়ে। একইভাবে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হলো আমাদের দেহের উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে রক্তটা হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। এটা ডান অলিন্দ। এখন যখন প্রবেশ করে পাম্প হয়, সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার ফলে এই কপাটিকাটা খুলে যায়। এটা হলো ত্রিপত্র কপাটিকা। এটা খুলে যায়, খুলে নিচে ডান নিলয়ে চলে আসে। ডান নিলয়ে চলে আসার পরে এই কপাটিকাটা, এই দরজাটা বন্ধ হয়ে যায়। এখন ডান নিলয়টা আবার সংকুচিত হয়। সংকুচিত হওয়ার পরে এই কপাটিকার উপরে একটা চাপ পড়ে, এই দরজার উপরে একটা চাপ পড়ে। চাপের ফলে এটা তখন খুলে যায়। তখন কি করে? এটা ফুসফুসীয় শিরা দিয়ে, এটা ফুসফুসীয় শিরা, এটা দিয়ে ফুসফুসে চলে যায়। আমরা যখন শ্বসনতন্ত্র পড়েছিলাম তখন দেখেছি যে শ্বসনতন্ত্রে কিভাবে রক্ত প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এইটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যায়। আর এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়ায় যায়। তার অক্সিজেন যুক্ত রক্তটাই সারা শরীরে ছড়াতে হবে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসের ধমনী থেকে ফুসফুসে চলে যায়। কেন? সেখানে লোহিত রক্তকণিকার সাথে বিক্রিয়া করে তারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিণত হয়। আমরা যখন শ্বসনতন্ত্র পড়েছিলাম তখন দেখেছি কিভাবে প্রাচীর গাত্রের থেকে অক্সিজেনগুলো লোহিত রক্তকণিকার সাথে কিভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো বিক্রিয়া করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিণত হয়। মেয়েরা, আশা করি বুঝতে পেরেছ। মনে রাখতে হবে, এইটা হলো দ্বিপত্র কপাটিকা, এটা হলো ত্রিপত্র কপাটিকা। এইটা হলো বাম অলিন্দ, এটা বাম রাইট অলিন্দ। এটা বাম নিলয়, নিচেরটা ডান নিলয়। উপরের দুইটা অলিন্দ, নিচের দুইটা নিলয়। এখানে চারটা কপাটিকা। এটা দ্বিপত্র, এটা ত্রিপত্র। এই কপাটিকাটা মহাধমনীর সাথে যুক্ত, এটা ফুসফুসীয় ধমনীর সাথে যুক্ত। যখন এখানে রক্ত প্রবেশ করে সংকুচিত হয়, এরপরে এখানে চলে আসে। এখান থেকে যখন আবার এটা সংকুচিত হয় তখন এই দরজা খুলে যায়। রক্ত কিন্তু এই পিছনে ব্যাক করতে পারে না। সংকুচিত হইলেও এটা ব্যাক করতে পারে না, তখন এইটা খুলে যায়। ঠিক আছে? দেখো, যেদিকে খুলবে কপাটিকার মুখটা সেই দিকে। এই যে এটা খুলবে এই দিকে, এই জন্য এইদিকে বাঁকা। যখন উপরে চাপ দিবে তখন এটা খুলে যাবে, যখন এটা আবার চাপ দিবে তখন এটা খুলে যাবে। একইভাবে রক্ত যখন আবার ডান অলিন্দে আসবে, আসার পরে চাপে এই ত্রিপত্র কপাটিকাটা খুলে যাবে, খুলে নিচে নিলয়ে, ডান নিলয়ে চলে আসবে। রক্ত এখানে আবার ব্যাক করতে পারবে না। এখানে যখন সংকুচিত হবে তখন এই দরজাটা আবার খুলে যাবে। আশা করি মেয়েরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে এত ইম্পর্টেন্ট একটা
অঙ্গ আমাদের শরীরের, যেটা রক্ষা করা আমাদের অবশ্যই উচিত। কিছু নিয়ম মেনে চললেই আমাদের হৃদরোগের ঝুঁকি থাকে না। তা হৃদরোগের কারণ কি কি? অধিক তেলযুক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ। যদি আমরা অধিক তেল এবং চর্বিযুক্ত খাবার গ্রহণ করি, সেটার কোলেস্টেরলটা, এই যে রক্তনালীটা মানে রক্ত যে প্রবাহিত হয় যে পাইপটা, ওই পাইপের মধ্যে কোলেস্টেরলের একটা আস্তর তৈরি হয়। আস্তর তৈরি হওয়ার ফলে বিভিন্ন ধরনের রক্ত চলাচলে বাধা হওয়ার ফলে হৃৎপিণ্ডটা রক্ত ঠিকমতো আসতে পারে না, যেতে পারে না। এর ফলে বিভিন্ন ধরনের হার্টের রোগ হয়। আচ্ছা, সুষম খাদ্য গ্রহণ না করা, ব্যালেন্স ডায়েট অবশ্যই গ্রহণ করতে হবে। ধূমপান করা, বিভিন্ন সময়ে তোমরা ধূমপান বিরোধী বিভিন্ন অ্যাডে দেখেছো টিভিতে, যে কিভাবে হৃৎপিণ্ডটাকে এফেক্ট করে ধূমপান। অতিরিক্ত পরিশ্রম করা, অতিরিক্ত পরিশ্রম যেমন সমস্যা শরীরের জন্য, হৃৎপিণ্ডের জন্য, তেমন পরিশ্রম না করাও, খেলা, হাঁটাচলা, ব্যায়াম ইত্যাদি পরিশ্রম না করাটাও হৃদরোগের বিভিন্ন কারণ। আমরা যখন কোনো রোগের কারণ চিহ্নিত করতে পারি, তখন আমরা সহজে এটার থেকে রক্ষা পাওয়ার উপায়ও জানতে পারবো, বলতে পারবো। সেটা কীরকম হবে দেখো এখানে। অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, মানে এটা আমরা গ্রহণ করব না। সুষম খাদ্য গ্রহণ না করা, আমরা সুষম খাদ্য গ্রহণ করব। ধূমপান করা যেহেতু শরীরের জন্য, আমাদের হার্টের জন্য খারাপ, সেহেতু ধূমপান ত্যাগ করা। দেখো নিচে 4 নম্বর পয়েন্টটা, ধূমপানের ফলে ধমনী গাত্র শক্ত হয়ে যায় এবং রক্ত প্রবাহে ব্যাঘাত সৃষ্টি করে। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা, মানে দুশ্চিন্তা করা যাবে না। তাজা শাকসবজি, ফলমূল খেতে হবে। দেহের ওজন বাড়তে না দেওয়া, যদি আমরা পরিমিতভাবে খাদ্য গ্রহণ করি, কম তেল চর্বিযুক্ত খাবার এবং হাঁটাচলা, ব্যায়াম করি, তাহলে আমাদের ওজনটা একরকম থাকবে, বাড়বে না। যখন মনে করবে মানুষ, যে কেউ যদি মনে করে যে ওজনটা বেড়ে যাচ্ছে, তখন তার এই দিকে সতর্কিত হতে হবে। সে যদি সতর্ক হয়, সে যদি নিজে জানে হৃদরোগের কারণ কি কি, তাহলে সে সহজেই সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে। দেহের ওজন বাড়তে না দেওয়া, দেহের ওজন বেড়ে গেলে হৃৎপিণ্ডের উপর রক্ত সঞ্চালনের চাপ পড়ে, ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আমরা আবার একটু পড়ি। অধিক শর্করা এবং চর্বিযুক্ত খাবার না খাওয়া। নিয়মিত শারীরিক পরিশ্রম করা, যথা খেলাধুলা, হাঁটাচলা, ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা। 3, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা। 4, ধূমপান ত্যাগ করা। ধূমপানের ফলে ধমনী গাত্র শক্ত হয়ে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটে। 5, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা। 6, তাজা ফলমূল, শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা, যেটা মেয়েদের একদমই নাই, তাই না? শাকসবজি তো একদমই খাওয়া হয় না। ফাস্ট ফুড, এখন তো কিন্তু জানলাম যে পড়ার মধ্যে শুধু মা সারাক্ষণ বলবে ফাস্টফুড খাওয়া না, সেটাও না, টিচারও বলতেছি এবং পড়ার মধ্যেও আছে যে ফাস্টফুডটা খাওয়া বাদ দিতে হবে, তার জায়গায় তোমাকে ফলমূল খেতে হবে, দুধ, ডিম এগুলো খাওয়া। 7, দেহের ওজন বাড়তে না দেওয়া। দেহের ওজন বেড়ে গেলে হৃৎপিণ্ডের উপর রক্ত সঞ্চালনের চাপ পড়ে, ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আজকের আলোচনা থেকে তোমরা কিন্তু রক্তের কাজ, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে এবং রক্ত কিভাবে সঞ্চালিত হয়, হৃৎপিণ্ড থেকে কিভাবে আমাদের সারা শরীরে রক্তটা ছড়ায় যায়, সেটা জানতে পারলাম। এখন দেখো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে কি না। টাইপ করতে যতটুকু সময় আমি ঠিক ততটুকু সময় দিব। রক্ত কি? এক কথায় লেখো।
মেয়েরা কমেন্টস করো তো, রক্ত কি? সবগুলো উত্তর একবারে লেখার দরকার নাই, একটা একটা করে অ্যান্সার দাও। রক্ত কি? আমি জানি না কমেন্টস আসতে কেন এত দেরি হচ্ছে। আমি বলে দিচ্ছি, রক্ত হলো এক ধরনের লাল রঙের তরল পদার্থ বা তরল যোজক টিস্যু। রক্তের কণিকা কয়টি ও কি কি? রক্তের কণিকা 3টি: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। হ্যাঁ মুনতাহা, নিশান, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছি। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, একটা পার্থক্য লেখো, ছোট্ট একটা পার্থক্য লেখো ধমনী এবং শিরার মধ্যে। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য লিখো, একটা পার্থক্য লিখলে হবে, সবচেয়ে ছোট যেটা সেটাই লিখো। আচ্ছা লিখতে থাকো। আমি আর একটা কথা বলি, সেটা হলো এই অধ্যায়ের এর আগের অংশটা মানে পরিপাকতন্ত্র, প্রথম থেকে অনেকেই ক্লাস করে নেই, তারা জানতো না বা হয়তো ব্যাপারটা খেয়াল করে নাই। পরিপাকতন্ত্রের যে ভিডিওটা সেটা আমাদের পেজে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। এবং তার আগে শ্বসনতন্ত্রের ভিডিওটাও পেজে আছে, এছাড়া ইউটিউবেও তোমরা দেখতে পারবা। হ্যাঁ, কপাটিকে কি আছে না নাই? ধমনী শিরার পার্থক্যের মধ্যে শুধু কপাটিকে তো লিখলে হবে না, একটার কপাটিকে আছে একটার কপাটিকে নাই। আচ্ছা ঠিক আছে, আবার নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডের আকৃতি কেমন? হৃৎপিণ্ডের আকৃতি মোচাকৃতি। আচ্ছা তাহলে এরপরে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। পুরো লেসনটা থেকে বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে নক করতে পারো আমাকে, অথবা যদি চাও পেজে গিয়ে আবার ক্লাসটা দেখে নিবা। আর ইউটিউব চ্যানেলেও এখন তোমরা ক্লাসগুলি পাবে। হ্যাঁ মোচাকৃতি, ঠিক আছে ঠিক আছে। কেয়া বাসার, ঠিক আছে। শম্পা, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে বাড়ির কাজটা লিখে নাও। রক্ত কি? হ্যাঁ ঠিক আছে, এখন আর মূল্যায়নের উত্তরগুলি দিতে হবে না, প্রশ্নগুলি লিখে নাও। বাড়ির কাজ, রক্ত কি? রক্তের ক্রিয়াকলাপ চিহ্নিত করো। এখানে চিহ্নিত না করে বর্ণনা করো। রক্তের ক্রিয়াকলাপ মানে রক্তের কাজ বর্ণনা করো। 3 নাম্বার, শিরা এবং ধমনীর পার্থক্য করো। 4, হৃদরোগের তালিকা লিখো। 5, হৃদরোগ থেকে রক্ষা পাওয়ার উপায় লিখো। আগের মতোই সুন্দর করে বাড়ির কাজগুলি করে রাখবে।
সংসদ টিভির ক্লাসগুলো তোমরা রেগুলার দেখবে, এটা স্কুল খুললে মূল্যায়নে কাজে লাগবে। আর অনলাইন স্কুলের ক্লাসগুলো সুন্দর করে দেখে বাড়ির কাজগুলো করে রাখবে। যেদিন ক্লাসগুলো দেখবে সেদিন সাথে সাথে বাড়ির কাজ করে রাখবে। রুটিনটা সবসময় খেয়াল রাখবে। পেজে যে কোনো নোটিশ দেওয়া হবে, পেজ খেয়াল রাখবে, তোমরা রেগুলার পেজটা চেক করবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।